একটুটা যদি আপনি বলতেন যে তাকে ইসকন থেকে বাদ দেয়া হয়েছিল, সংবাদ সম্মেলন করে বলা হয়েছে, প্রেস রিলিজে বলা হয়েছে, এবং সেটা এই সরকারের আমলেও না, সেটা সাবেক সরকারের আমলে। তারপরও তাকে ইসকনের সাথে ট্যাগ করা এবং তাকে ইসকন নেতা বলতে বলা, এইটার ব্যাপারটা যদি একটু বলতেন। না না, ইসকন জিনিসটা কি জিনিস এটা দেখতে হবে। ইসকন জিনিসটা ইউরোপে শুরু হয়েছে, ইসকন জিনিসটা মার্কিন দেশে আছে, এবং পৃথিবীর বহু দেশে সিঙ্গাপুর বা কানাডা এটা নিষিদ্ধ হয়েছে। কেন হয়েছে সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। তবে ইসকনকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ নামে বাংলায় অনুবাদ করা হয়েছে। ইন্টারন্যাশনাল মানে সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, নামটা সুন্দর। এটার পিছনে যদি আপনি যেতে চান, এর পিছনে ভারতে যে আদর্শকে হিন্দুত্ববাদী আদর্শ বলা হচ্ছে, যেটাকে সরাসরি ফেসিবাদের সাথে সম্পর্কিত বলছেন অনেকেই। আমি বলবো এটা ফেসিবাদের সাথে সম্পর্কিত না, এটা তো ফেসিবাদী, এর আদর্শ ফেসিবাদী। তো সেইটার একটা যদি তরল সংস্করণ আপনি এমনকি শ্রীকৃষ্ণের নামেও প্রচার করেন, সেটা তো আপনার গণতান্ত্রিক হয়ে যায় না। এখন শ্রীকৃষ্ণের সাথে নামের সাথে এই ভদ্রলোকের নাম কি চিন্ময় কৃষ্ণ দাস, তার ভালো নাম কিন্তু কি যেন ধর, তিনি একজন কায়স্থ হিন্দু। আমি বলছি যে একজন মানুষ কোন সংগঠন থেকে কোন সংগঠনে যাচ্ছে সেটা বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হচ্ছে তার ভাবনা এবং আদর্শটা কি। তার এই যে সনাতনী জাগরণ মঞ্চ, এইটাও আমি মনে করি একটা বাংলাদেশে আন্দোলনকে বিপদগামী করার জন্য একটা সাম্প্রদায়িক আদর্শকে ব্যবহার করা। বাংলাদেশে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু ঐক্য পরিষদ আছে, তারা দীর্ঘদিন যাবৎ এখানকার যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের দাবিতে তারা আন্দোলন করছেন। সেই আন্দোলনে তো বহু পথ আছে, আমি তাকে আন্দোলনের পথ শিখিয়ে দেব না, কিন্তু এখন তারা যে এজিটেশন নিচ্ছে, ধরুন একজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে, শত শত রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, শেখ হাসিনার আমলেও হয়েছে, এর আগে অন্যান্য আমলে হয়েছে, সামরিক আমলেও হয়েছে, এখনো হচ্ছে। এখন যে সরকার, এটা হচ্ছে অস্থায়ী সরকার, অন্তর্বর্তী বলছি আমরা। তো এই সরকারের আমলেও যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে আদালত থেকে অনেক সময় দেখা গেছে লোকের ডিম ছুঁড়ে মারছে, নানা রকমের অনাচার করছে, যেগুলি খুব অভিপ্রেত নয়। কিন্তু চট্টগ্রামে একজনকে যদি গ্রেপ্তার করা হয় অথবা তাকে যদি জামিন দেওয়া না হয়, তাহলে আদালতে হামলা করতে হবে? এটা সাধারণ ব্যাপার নয়। এই যে অসাধারণ দিক, আমি এটার কথাই বলছি। এখন সরকার যদি এটা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, এটা দুঃখজনক। এই সরকারের যোগ্যতার প্রশ্ন আমি তুলছি না, তার বৈধতার প্রশ্ন তুলছি না। এই সরকার তো নানা দিক থেকে বাধার মুখোমুখি হচ্ছে, এমনকি তার খোদ আমলাতন্ত্র তার সাথে সহযোগিতা করছে না বলে সরকারের ভিতর থেকে আমরা নানা রকমের উষ্মা শুনতে পাচ্ছি। এখন তো অন্তর্বর্তীকালীন সরকারের এখনো 4 মাস পার হয়নি, তাদের নানা রকমের দুর্বলতা আছে বটে, কিন্তু সেইগুলি আমাদের জন্য বড় হয়ে উঠছে নাকি যে স্বৈরতন্ত্রকে অনেক রক্তের বিনিময়ে 15-17 বছরের তার যে অত্যাচার, তার থেকে মানুষ যে খানিকটা মুক্তি পেয়েছে, তখন যে শূন্যতা তৈরি হয়েছিল, একটা কথা আছে না, প্রকৃতি শূন্যতা সহ্য করে না, সেই শূন্যতা ঘূর্ণিবার্তার মতো এসে এই অস্থায়ী সরকারকে গঠন করেছে। অনেকে জিজ্ঞাসা করে সরকার বৈধ কিনা, এটা শপথ নেওয়া ঠিক হয়েছে কিনা। আমি এগুলিকে মনে করি এগুলো একাডেমিক কুতর্ক। আসলে দেশের দুর্বল অবস্থায়, দেশ যখন বলতে গেলে নেতৃত্বহীন, সেই সময় যাকে ছাত্র এবং জনসাধারণ যারা আন্দোলনে প্রাণ দিয়েছে তাদের প্রতিনিধিরা যাকে মনোনীত করেছেন, আপাতত তিনি সরকারে আছেন। তো তার যোগ্যতার অনেকগুলো ঘাটতি আছে। যেমন সরকার চলতে পারে না যদি তিনি সেনাবাহিনীর সমর্থন এবং সহযোগিতা না পান, সরকার চলতে পারে না তিনি যদি দেশের জাতীয় আমলাতন্ত্রের সহায়তা না পান। বর্তমান সরকার অনেক দুর্বলতা আছে বটে, কিন্তু এইটা হচ্ছে অসাধারণ পরিস্থিতি, যেখানে সংঘবদ্ধভাবে দা দিয়ে কুপিয়ে আদালত প্রাঙ্গণে একজন সহকারী সরকারি কৌঁসুলিকে, এপিপি কে হত্যা করা হয়েছে। তো এইটা অবশ্যই সরকারের একটা ব্যর্থতা, কারণ সরকারকে দায়িত্ব নিতে হবে। এই ব্যর্থতার জন্য সরকারকে আপনি ফাঁসি দেবেন?